সরি, আমার কী কারণের জন্য যেন আমার ভিডিও কেটে গেছিলো, সেই জন্য বাধ্য হলাম সেকেন্ড পার্ট করতে। মানে এই নিয়ে দুবার কেটে গেল ভিডিও করাটা, রেকর্ড করাটা। তো নিশ্চয়ই কোনো একটা গণ্ডগোল হয়েছিল। আমরা চলে আসছি 4 নম্বর স্টেপটা কী ছিল? আমরা বলছিলাম এসভিও চেনা, এসভিও আকারে সাজানো, ওপিপিএস প্রয়োগ করা, এবং 4 নম্বরে অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্বকে ব্যবহার করা, তাই না? মনে আছে নিশ্চয়ই? সেই একই প্রসিডিওর আমরা এই বাক্যের ক্ষেত্রেও প্রয়োগ করব, যেটা হচ্ছে প্রার্থনামূলক বাক্যের প্রচার করছে। তো প্রার্থনামূলক বাক্যের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভার্ব কোথায় কোথায় আছে। এখানে হচ্ছে মে একটা ভার্ব, গড বাক্যের সাবজেক্ট, ব্লেস হচ্ছে ভার্ব, আবার ইউ হচ্ছে অবজেক্ট। এসভিও চিনে ফেলেছি। 2 নম্বর কাজ কি করা? এসভিও আকারে সাজানো, মনে আছে তো? তাহলে এসভিও আকারে সাজানো মানে গড, ভার্বগুলোকে এক জায়গায় নিয়ে আসি, মে ব্লেস, অক্সিলারি ভার্বকে আগে, মেইন ভার্বকে পরে লিখলাম, তারপরে ইউ। তাহলে বাক্যটা দাঁড়ালো ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। পেয়ে গেছি। এবার আমাকে কি করতে হবে? ওপিপিএস প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে কি হবে? ইউ বসিয়ে দিয়েছি, ব্লেসড বাই গড। কি করলাম? ও পি পি এস বসিয়ে দিয়েছি। এবার তারপরে স্টেপটা কি? অক্সিলারি হিসেবে কাকে ব্যবহার করা? বি ভার্বকে ব্যবহার করা। এবার বি ভার্বের ব্যবহার আমি করব কিভাবে? ভেরি সিম্পল। আমাকে প্রশ্নে, এখন আমার প্রশ্ন কোনটা? এটা না এটা? আমি এটা থেকে ভয়েস চেঞ্জ করছি, তার মানে আমার এখন প্রশ্ন এটা। তাহলে প্রশ্নের মধ্যে বাক্যে ভার্বের যে আকার বসে আছে, আমাকে প্যাসিভ ভয়েসে হুবহু সেই আকারে কি করতে হবে? অক্সিলারি হিসেবে বি ভার্বটাকে ব্যবহার করতে হবে। ব্যবহারটা কি তাহলে? আমি দেখতে পাচ্ছি এখানে মেন ভার্বের অরিজিনাল আকার বসে আছে, কেননা মোডাল ভার্বের পরে যে কোনো ভার্বের কোন আকার বসে? অরিজিনাল আকার। তাহলে এবার বি ভার্বেরও আমি কোন আকার ব্যবহার করব? অরিজিনাল আকার। আর মে মোডালকে তার নিজের জায়গাতে কি করে দিব, বসিয়ে রাখবো। তাহলে আকারটা যে আকারে বসে আছে, এখানেও আমি অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্বের ঠিক সেই আকার ব্যবহার করলাম। কি আকারে? মেইন ভার্বের অরিজিনাল আকার, তো বি ভার্বের অরিজিনাল আকার। তার আগে মে মোডাল, এর আগেও কি বসালাম? মে মোডাল। নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারি। আগেরগুলো যদি বুঝে গিয়ে থাকি তাহলে এটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এতটা করার পরে কি আমার ভয়েস চেঞ্জ শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই পদ্ধতি অনুযায়ী ভয়েস চেঞ্জটা শেষ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাকে ভয়েস চেঞ্জ করার সময় যে ধরনের বাক্য প্রশ্নে দেওয়া ছিল, হুবহু সেই ধরনেরই বাক্যে আমাকে আনসারটাকেও বের করতে হবে। এবার বাক্যের মধ্যে, প্রশ্নের মধ্যে আমাকে বাক্যটা দেওয়া হয়েছিল অপটেটিভ সেন্টেন্স, তাই না? এসভিও আকারে সাজানোর ফলে বাক্যটা পরিণত হয়ে গেছে অ্যাসার্টিভে। আমি যে অ্যান্সারটা বের করলাম সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যান্সার বের করেছি, অর্থাৎ অ্যান্সারটা রয়েছে কিসে? অ্যাসার্টিভে। কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছিল অপটেটিভে। তাহলে এই বাক্যটাকে এবার আমাকে অপটেটিভে কী করতে হবে? পাল্টাতে হবে। আর অপটেটিভে পাল্টানো মানে প্রার্থনামূলক বাক্যের ক্ষেত্রে আমায় কী করতে হয়? মে মোডালটাকে তার নিজস্ব জায়গার থেকে, অর্থাৎ মেইন ভার্বের আগের থেকে কোথায় নিয়ে যেতে হয়? সাবজেক্টের ঘরে আগে নিয়ে যেতে হয়। এটা বসে আছে অবজেক্ট, কিন্তু ঘরটা কার? বাক্যের শুরুর ঘরটা হচ্ছে সাবজেক্টের ঘর। তাহলে সাবজেক্টের ঘরের আগে নিয়ে গেলে পরে বাক্যটা কি দাঁড়ায়? বাক্যটা দাঁড়ায় মে ইউ বি ব্লেসড বাই গড। এতক্ষণ পরে আমার 1 নম্বর বাক্যের কি পাওয়া গেল? আনসার পাওয়া গেল। এটাকে আমি আনসার বলতে পারবো না, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। কিন্তু আমাকে দেওয়া হয়েছিল প্রার্থনামূলক, অর্থাৎ অপটেটিভ। তাহলে আমাকে অপটেটিভেই বাক্যটাকে রাখতে হবে। কোনো রকমভাবেই কোনো রকম ট্রান্সফরমেশন করার সময় বাক্যের মানে চেঞ্জ করা যাবে না। তাহলে বাক্যের মানে যেহেতু অপটেটিভ, বললে পরেই প্রার্থনার মতন শোনাবে, তো সেই কারণে এই বাক্যটাকেও আমাকে অপটেটিভে নিয়ে আসতে হবে। আশা করি আমার কথাটা বোঝা গেছে, কঠিন কিছু ছিল না, তাই না? এবার চলে আসছি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম, যে এই বাক্যটাকে এরকমভাবে না দিয়ে পরীক্ষায় তোমাকে কীভাবে দিয়ে থাকতে পারে? তোমাকে দিতে পারে গড মে ব্লেস ইউ, এরকমভাবে দেওয়া থাকতে পারে। অর্থাৎ বাক্যটাকে দেখে মনে হবে যেন এটা অপটেটিভ, মে মোডাল থাকার কারণে, কিন্তু বাক্যটা আসলে কোন স্ট্রাকচারে আছে? অ্যাসার্টিভ। লক্ষ্য করে দেখো, আমরা তো অ্যাসার্টিভে পাল্টেই নিয়েছিলাম, তাই না? তাহলে এই বাক্যটা যদি প্রশ্ন দেওয়া থাকে, তাহলে এর অ্যান্সার বের করার জন্য আমার শুধুমাত্র এইটুকু পার্ট পর্যন্তই তৈরি করতে হবে, তারপরে সেই লাইনটাকে ব্যবহার করতে হবে না। কেন? কারণ পরীক্ষার কোয়েশ্চেন পেপারে আমাকে কী বাক্য দেওয়া ছিল? অ্যাসার্টিভ।
আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে কী করবো, ভয়েস চেঞ্জ করবো, সিম্পল। তাহলে এই স্টেজ পর্যন্ত করলে পরে এই বাক্যটার কী হয়ে যায়, ভয়েস চেঞ্জ হয়ে যায়। কেননা পরীক্ষাতে আমাকে কোন বাক্য দেওয়া আছে কোশ্চেন পেপারে, এইটা অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আর আমাকে আলাদা করে আর অ্যাসার্টিভে সাজাতে হচ্ছে না, আমি সরাসরি কী করতেছি, ওপিপিএস প্রয়োগ করবো। এসভিও চেনার সঙ্গে সঙ্গে দেখতে পাবো এসভিও আকারেই কী করা আছে, বাক্যটাকে সাজানো আছে। যেহেতু সাজানো আছে তাহলে আমি সরাসরি ওপিপিএস প্রয়োগ করবো, দেন দ্যাট ইজ দ্য আনসার। অক্সিলারি হিসেবে বিভাগকে ব্যবহার করার ফলে নিশ্চয়ই এই জিনিসটা খুব একটা কঠিন না হওয়ার কারণে আমরা এটা বুঝতে পারছি। যদি ইন কেস কেউ বুঝতে না পারো এই বাক্যটাকে তাহলে কীভাবে ভয়েস চেঞ্জ করবো, তাহলে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেটাকে নিয়ে অবশ্যই আলোচনা করব। তাহলে প্রার্থনামূলক বাক্যের ক্ষেত্রে আমার কাজ হবে মে মডেলটা বাক্যের শুরুতে বসে আছে কিনা সেটা দেখে নেওয়া, তারপরে সেটাকে তার নিজের জায়গায় নিয়ে আসা, ওপিপিএস প্রয়োগ করা এবং অক্সিলারি হিসেবে বিভাগকে ব্যবহার করা, এবং লাস্টে যেহেতু এটা মে মডেলটা সামনে বসে আছে এখানকার থেকেও মে মডেলটাকে কী করতে হবে, সাবজেক্টের ঘরে আগে নিয়ে যেতে হবে। এইটুকু কাজ আমাদের কমপ্লিট শেষ করতে হবে। এবার চলে আসছি যে যদি আমাকে এই বাক্যটাকে অপটেটিভ আকারে না দিয়ে অ্যাসার্টিভে দেওয়া থাকে, মানে এরকমভাবেই কোশ্চেন পেপারে দেওয়া থাকে, তাহলে পরে সেক্ষেত্রে কী বললাম, লাস্টের লাইনটা করার দরকার নেই, কারণ আমাকে বাক্যটা ছিল অ্যাসার্টিভ। তাহলে আর আমি অকারণে কেন অপটেটিভে পাল্টাবো, তাহলে তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে অ্যান্সারটাও কিসে বেরোবে, অ্যাসার্টিভে। অর্থাৎ এই পর্যায় পর্যন্তই আমার অ্যান্সারটা কী হয়ে যায়, শেষ হয়ে যায়। তাহলে এই ধরনের বাক্য পরীক্ষায় দেওয়া থাকলে এখানে অ্যান্সার শেষ, আর এই বাক্যটা দেওয়া থাকলে এখানে অ্যান্সার শেষ। দুটোর মধ্যে পার্থক্য আছে। আশা করি আমরা বিষয়টাকে বুঝতে পেরেছি। যদি না বুঝি অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আমাকে কমেন্ট করো, আমাকে জানাও, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করি। তো প্রার্থনামূলক বাক্যের ভয়েস চেঞ্জ করাটা খুব একটা কঠিন না, ইটস ভেরি সিম্পল, অলমোস্ট লাইক দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। খালি আমাকে অ্যাসার্টিভে বাক্যটা কী করে নিতে হয়, চেঞ্জ করে নিতে হয়। কিন্তু যদি আমাকে পরের ধরনের বাক্য দেওয়া থাকে, অর্থাৎ ইচ্ছামূলক বা আশামূলক বাক্য দেওয়া থাকে, তাহলে পরে সেক্ষেত্রে আমি বাক্যটাকে কীভাবে তৈরি করি। এবার ইচ্ছামূলক বা আশামূলক বাক্য যদি হতে হয়, তাকে যদি গঠনগত দিক দিয়েই ইচ্ছামূলক বাক্যের মতন হতে হয়, তাহলে পরে বাক্যের গঠনের মধ্যে একটা বিশেষত্ব লক্ষ্য করা যায়। বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে বাক্যের শুরুতে ইফ কথাটা যুক্ত থাকবে, অর্থাৎ যদি ইফ কথাটা থাকবে, এবং সাবজেক্টের পরে বি ভার্বে, যদি বি ভার্ব দিয়ে বাক্য হয় তাহলে বি ভার্বে সাবজেক্ট যাই হোক না কেন ওয়্যার ব্যবহৃত হবে। অর্থাৎ আইয়ের পরে জেনারেলি ওয়াজ বসে, কিন্তু আশামূলক বাক্যের ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ সাবজেক্ট আই থাকলেও ওয়্যার, হি থাকলেও ওয়্যার, সি থাকলেও ওয়্যার, যাই থাকুক না কেন সেটা সর্বদা কী বসবে, ওয়্যার বসবে। ওখানে অ্যাম বসবে না, ইজ বসবে না, আর বসবে না, কোনো কিছু বসবে না, কি বসবে, ওয়্যার, যদি বাক্যটা বি ভার্ব দিয়ে হয়। আর যদি বাক্যটা হ্যাভ ভার্ব দিয়ে হয়, থাকা, অধিকারে থাকা বোঝানোর জন্য ইচ্ছা প্রকাশ করা হয়, তাহলে পরে সেই ক্ষেত্রে হ্যাড ব্যবহার হবে। মানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, বি ভার্বের পাস্ট ফর্ম, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্ট যাই হোক না কেন, ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, যদি আমি একটা পাখি হতাম। তাহলে একটা দিয়ে হওয়াকে বোঝাচ্ছে, একটা দিয়ে অধিকারে থাকাকে বোঝাচ্ছে। দুটো দু রকমের আশা, একটা নিজের হওয়া নিয়ে আশা প্রকাশ করা, আরেকটা নিজের কাছে কিছু অধিকারে থাকা নিয়ে আশা প্রকাশ করা। বি ভার্ব দিয়ে যদি বাক্য হয় তাহলে সেটা অবশ্যই ওয়্যার ব্যবহৃত হবে, আর হ্যাভ ভার্ব দিয়ে বাক্য হলে পরে হ্যাড ব্যবহৃত হবে। দুটো ধরনের বাক্যের শুরুতে ইফ কথাটা যুক্ত থাকবে, যেটা দিয়ে আমি যদি মানেটাকে প্রকাশ করব, আর এই যদি দিয়েই মনের ইচ্ছাটাকে, হওয়ার ধারণাটাকে প্রকাশ করার চেষ্টা করা। তাহলে এই স্ট্রাকচারে আমাকে যদি বাক্য দেওয়া থাকে তাহলে পরে সেক্ষেত্রে আমি বাক্যের ভয়েস চেঞ্জ কীভাবে করি। তো ভয়েস চেঞ্জটা কথা বলা শুরু করার আগে বলে রাখি যে এই যে ইচ্ছামূলক বাক্য, এই জাতীয় যে বাক্যগুলো তৈরি করা হয় তাতে অধিকাংশ ক্ষেত্রে এমন কিছু বাক্য দেওয়া থাকে ইচ্ছা প্রকাশের সময় যেগুলো সাবজাংটিভ মুড বলে চিহ্নিত করা হয়। এবার সাবজাংটিভ মুড সেটা নিয়ে আলোচনা না করে আমি তোমাকে এটার ভয়েস চেঞ্জ সম্পর্কে বলতে পারি। হোয়াট ইজ এ সাবজাংটিভ মুড? মুড হচ্ছে মানুষের মনের অভিব্যক্তিকে প্রকাশ করে। সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনার মধ্যে যাচ্ছি না, পরবর্তীতে যখন আমরা ইংলিশের
বাক্য গঠন করাটা খুব ভালো মতন শিখেই যাবে। তখন যদি তুমি কোনো একটা গ্রামার বই ফলো করো তাহলে পরে খুব সহজে মুড সম্পর্কে ব্যাপারটা বুঝিয়ে যাবে, কত রকমের মুড আছে না আছে, কোনটা কী সেটা ইত্যাদি। আমরা যেহেতু ইংরেজি বাক্য গঠন করার বেসিক কাজটাকে করার জন্য এই চ্যানেলটাকে তৈরি করেছি, সেই কারণে আমরা ডেপথে যাচ্ছি না, বিভিন্ন গ্রামাটিক্যাল টেকনিক্যাল কথাগুলো ডেপথে যাচ্ছি না, আমরা সরাসরি চলে আসছি আমাদের মেইন টপিক। তো সাবজাংটিভ মুড হচ্ছে এমন ধরনের একটা মুড যেখানে এমন একটা পরিস্থিতির আলোচনা করা হয় যেটা বাস্তবে ঘটা অসম্ভব। মানে আমি যদি বলি, যদি আমি একটা পাখি হতাম, বাস্তবে মানুষের পক্ষে পাখি হওয়া সম্ভব না, সে তো মানুষকে জন্মগ্রহণ করে ফেলেছে, কিন্তু মনের ইচ্ছাকে তো আর বেঁধে রাখা যায় না। তাহলে মনের ইচ্ছাটাকে পোষণ করার সময় আমার মনে ইচ্ছা হতেই পারে যে আমি যদি পাখি হতাম, কিন্তু আমি এটাও জানি যে আমার পক্ষে পাখি হওয়া কোনোদিনও সম্ভব না। যেহেতু মনের এই জাতীয় ইচ্ছাটা একটা অবাস্তব পরিস্থিতির সৃষ্টি করছে, সেই কারণে এই ধরনের মুডকে সাবজাংটিভ মুড বলা হয়। তারপরে বলবে, তাহলে পরের বাক্যটা কি সাবজাংটিভ মুডের বাক্য? হ্যাঁ, অবশ্যই। ইফ আই হ্যাড এ কার, এই কথাটা একটা মানুষ তখনই চিন্তা করবে যখন তার গাড়ি কেনার সামর্থ্য নেই। কারণ যদি তার সামর্থ্য থাকতো তাহলে সে তার মনের ইচ্ছাটাকে পূরণ করবে। মানুষ এমন এক প্রজাতির প্রাণী যে তার মনের ইচ্ছাকে পূরণ করার সুযোগ পেলে পেলে সেটা হাতছাড়া করে। তাহলে একটা মানুষ কখন এটাকে মনের ইচ্ছা হিসাবেই পোষণ করবে? যখন তার কাছে গাড়ি কেনার সামর্থ্য নেই। যেমন আমার, ইফ আই হ্যাড এ কার, আমি অন্য আরেকজনের গাড়ি দেখে মনে মনে চিন্তা করলাম, যদি আমার একটা গাড়ি, তার মানে এটা ইনহেরেন্ট, এটা লুকোনো আছে যে আমার মনের মধ্যে এই ইচ্ছাটা প্রকাশিত হচ্ছে, তার কারণ আমার গাড়ি কেনার একেবারেই সামর্থ্য। তাহলে এখনকার পরিস্থিতি অনুযায়ী যেহেতু আমার কাছে গাড়ি কেনার পয়সা নেই, তাহলে এই জিনিসটা বাস্তবে ঘটা অসম্ভব। আমি গাড়ি কিনতে পারবো, পয়সা নেই তো গাড়ি কিনতে। তো সেই কারণে এই জাতীয় অবাস্তব পরিস্থিতি যখনই সৃষ্টি হয় তখন তাদেরকে সাবজাংটিভ মুড হিসাবে কী করা হয়? চিহ্নিত করা হয়। আর গ্রামারের পরিভাষায় এই সাবজাংটিভ মুডের ভয়েস চেঞ্জ করা যায়, কারণ পরিস্থিতিটাই অবাস্তব, তো তার ভয়েস চেঞ্জটা করা যায়। যে কারণে দেখবে তোমাদের বইগুলোতে এই বাক্যের ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়। কিন্তু আমরা তো এখানে প্রত্যেকটা ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ করা নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে আমরা কি এই বাক্যের ভয়েস চেঞ্জ করতে পারবো নাকি পারবো? অবশ্যই পারবো। সেক্ষেত্রে একটুখানি চেঞ্জেস আনতে হবে। চেঞ্জেসগুলো কী কী? ধরো আমাকে বলা হলো যখন ইফ আই ওয়্যার এ বার্ড, এই বাক্যটার ভয়েস চেঞ্জ করতে, আমি দেখলাম এই বাক্যের মধ্যে ভার্ব দেখতে পাচ্ছি ওয়্যার, সাবজেক্ট হচ্ছে আই, কে হবে? আমি হব, আমার সম্পর্কে বলা হয়েছে। আর এ বার্ড, কী হব? আ বার্ড, একটা পাখি হবে। বি ভার্ব এমন এক ধরনের ভার্ব যার কি হয় না, ভয়েস চেঞ্জ করা যায় না, কারণ সেটা ইনট্রান্সিটিভ ভার্ব, তার পেছনে কোনো অবজেক্ট থাকে না। কিন্তু আমি যে অবজেক্ট দেখতে পাচ্ছি, মনে আছে নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই জানো অবজেক্টের দুটো ধারণা। এক, যে কাজ করে, যে কাজটা সাবজেক্টের দ্বারা করা হয়, সেই কাজটা যার ওপরে প্রয়োগ করা হচ্ছে তাকে অবজেক্ট বলা হয়। সাবজেক্ট যদি কাজ করে, সেই কাজটা সাবজেক্ট যে জিনিসটার উপরে প্রয়োগ করবে সেটা হবে কি? অবজেক্ট, দ্যাট ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট। আরেক ধরনের অবজেক্ট হয় যেটাকে অবজেক্ট হিসেবে চিহ্নিত করা হয় না, তাকে কি বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়। সেটা কি? সেটা দ্বিতীয় ধরনের ধারণা অবজেক্ট সম্পর্কিত। সেটা হচ্ছে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে সেটাও কি হতে পারে? অবজেক্ট বলে বিবেচিত হতে পারে। যদিও গ্রামারের ভাষায় তাকে অবজেক্ট বলে না, আমরা বলি, আমি ব্যবহার করি শুরু তাকে জাস্ট একটু শক্ত করার জন্য, চিন্তা করতে সুবিধা করার জন্য। তাহলে এটাকে আমরা বলি দ্বিতীয় ধরনের অবজেক্ট, যদিও গ্রামারের ভাষায় তাকে বলা হয় কি? কমপ্লিমেন্ট। এই বাক্যটাতেও কারো একজনের সম্পর্কে আই কি কোনো কাজ করছে? সে তো হতে পারবে না, তার পক্ষে হওয়া সম্ভব না, সে কোনো কাজ করছে না। এখানে তার নিজের কথা, নিজের হওয়াটা সম্পর্কে বলছে। তাহলে আইয়ের সম্পর্কে কিছু বলা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ধরনের সাবজেক্ট। আর আইয়ের সম্পর্কে কি বলা হচ্ছে? পাখি হওয়াটাকে বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ধরনের অবজেক্ট। তাহলে যেহেতু এইটা দ্বিতীয় ধরনের অবজেক্ট, তাহলে এর কী করা যাবে না? ভয়েস চেঞ্জ করা যাবে না, কারণ বি ভার্বের পরে আমরা ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করতে পারি না। আর ডাইরেক্ট অবজেক্ট বাদ দিয়ে, মানে প্রথম ধরনের অবজেক্ট যার উপরে কাজটা প্রয়োগ করা হয়েছে, সেই জাতীয় অবজেক্ট যেহেতু বি ভার্বের পরে থাকে না, গো ভার্বের পরে থাকে না, কাম ভার্বের পরে থাকে না, তাদের পরে হয় কোনো কমপ্লিমেন্ট বসে, নাহলে প্রিপোজিশনাল অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে। এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর প্রিপোজিশনাল অবজেক্টকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই জাতীয় ফ্রেজ যখন বসে
যেটা সাবজেক্টকে কী করে কোয়ালিফাই করে, যেটা ভার্বকে কোয়ালিফাই করে, যেটা অন্য একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। এই জাতীয় ফ্রেজ যখন বসে তখন যদি আমি ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি তাহলে একটা উদ্ভট মানের সৃষ্টি হয়। যেমন দেখো, ইফ আই ওয়ার এ বার্ড, তার বাংলা মানেটা কি, যদি আমি একটা পাখি হতো। এবার আমি যদি এই বাক্যটার জেনারেল পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করি তাহলে এস বিও খুঁজে ফেলেছি, দেখছি এস বিও পরপর আছে, আমি ওপিপিএস প্রয়োগ করি, তাহলে কথাটা কী হবে, আ বার্ড, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ও পি, মেন ভার্বটা বি ভার্ব ছিল, পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই, সাবজেক্টটা কী আছে আই, তো সেক্ষেত্রে ওপিপিএস প্রয়োগ করলাম, ওপিপিএস প্রয়োগ করলাম। এবার আমি কি বসাবো, অক্সিলারি ভার্ব, অক্সিলারি হিসেবে কাকে ব্যবহার করব, বি ভার্বকে ব্যবহার করব। বি ভার্বের কোন আকার বসবে, এখানে বি ভার্বের পাস্ট আকার বসে আছে, তাহলে এখানে আমি বি ভার্বের কোন আকার বসাবো, পাস্ট আকার বসাবো। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই কারণে কি বসবে, ওয়াজ। তাহলে বাক্যটা হয় আ বার্ড ওয়াজ বিন বাই মি। এবং এই বাক্যটার মানে যদি তুমি তৈরি করো, মানে বিশ্লেষণ করতে চাও, তাহলে বাক্যটার মানে কি হয়, আমার দ্বারা একটা পাখি হওয়া হয়েছিল, তাই মানে হয়। এবং মানে অনুযায়ী আমার দ্বারা একটা পাখি হওয়া হয়েছিল মানে আমি অলরেডি পাখিটা হয়ে গেছিলাম, কোনো এক সময় হয়েছিলাম। তাহলে আমি যদি পাখি হয়েই গিয়ে থাকি তাহলে পরে আমি একটা, যদি আমি একটা পাখি হতাম এই কথাটা কি আর বলতাম, কারণ আমি তো পাখি হয়ে গেছি। কিন্তু এই জাতীয় ইচ্ছাগুলো সাবজাংটিভ, অর্থাৎ অবাস্তব একটা পরিস্থিতির বর্ণনা করাতে এই কথাগুলো বাস্তবে ঘটা সম্ভব না। আর যেহেতু বাস্তবে ঘটা সম্ভব না, তো স্বাভাবিকভাবে পাখি হওয়াও আমার পক্ষে সম্ভব না। আর বাক্যের মিনিং অনুযায়ীও এখানে বাক্যের মানেটা ছিল কি, যদি আমি একটা পাখি হতাম, মানে আমি এখনো হইনি, কিন্তু যেটা মানে বের করছি, প্যাসিভ ভয়েসে বাক্য তৈরি করছি, সেখানে অলরেডি আমি একটা পাখি হয়ে গিয়েছি, মানে মানে চেঞ্জ হয়ে গেছে। যেহেতু মানেটা চেঞ্জ হয়ে গেল, আমরা বলবো যে এই বাক্যটা কী হয়ে গেছে, ভুল ভয়েস চেঞ্জ হয়েছে। তাহলে এই বাক্যটাকে সরাসরি এসবিও যেটাকে দেখতে পাচ্ছি সেটাকে ওপিপিএসে পরিণত করে অক্সিলারি হিসেবে বিভাগকে ব্যবহার করলে পরে ভয়েস চেঞ্জ করা যাচ্ছে। আর যখনই আমরা এভাবে ভয়েস চেঞ্জ করতে পারি না, তখনই আমরা কি করি, মানে যখনই সরাসরি ওপিপিএস বা সরাসরি যে বাক্যটার মধ্যে প্রশ্নে দেওয়া আছে সেই বাক্যটার এস বি ও অবজেক্ট ও বের করে এই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে ওপিপিএসে পরিণত যখন আমরা করতে পারি না, তখন যেন আমরা কি করি, মনে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে বলে এসেছিলাম একই ঘটনা ঘটেছিল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করার পরে সেটাকে ওপিপিএস প্রয়োগ করেছিলাম, বাক্যের মানে চেঞ্জ হয়ে গেছিলো, আদেশটা আদেশ থাকেনি, অনুরোধটা অনুরোধ থাকেনি, উপদেশটা উপদেশ থাকেনি, তখন কি করেছিলাম, সেম কাজ, নতুন সাবজেক্ট নতুন ভার্ব আর নতুন অবজেক্ট নিয়ে এসেছিলাম, তারপরে তার কি করেছিলাম, ভয়েস চেঞ্জ করেছিলাম। তাই এক্ষেত্রেও তো একই ঘটনা, আমি সরাসরি ওপিপিএস প্রয়োগ করতে পারছি না, তার মানেই আমাকে কী করতে হবে, নতুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট আনতে হবে। সুতরাং নতুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আনি, বুঝলাম না, তার পরিবর্তে এখানেই করি, নতুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি আনি, তাহলে চিন্তা করে দেখো, আদেশমূলক বাক্যের জন্য ভার্ব এনেছিলাম আদেশ করা, অর্ডার, উপদেশের জন্য অ্যাডভাইস, অনুরোধের জন্য রিকোয়েস্ট। তাহলে এই বাক্যটা দিয়ে কি প্রকাশিত হয়েছে, ইচ্ছা। তাহলে ইচ্ছা প্রকাশ করার জন্য আমরা কোন ভার্বকে ব্যবহার করব, কারেক্ট, উইশ অথবা হোপ, দুটোর মধ্যে যে কোনো একটা, এনিওয়ান। এবার এটা কোন টেন্সে ব্যবহার করবো, এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে। হ্যাঁ, ইচ্ছা যখন প্রকাশ করব, ইচ্ছাটা তো বহুকাল আগের, সেই ইচ্ছাটা বহুকাল আগের হলেও সাইমালটেনিয়াসলি, মনে আছে তো, দুটো কাজ হচ্ছে, একটা ইচ্ছাটা যেটা ছিল সেটার সম্পর্কে কাজটা, হওয়ার কাজটা, আরেকটা ইচ্ছা প্রকাশ করার কাজটা। এবার ইচ্ছাটাকে তো প্রকাশ আমি এখন করছি, তাহলে সেটা অবশ্যই কোন টেন্সে থাকবে, প্রেজেন্ট টেন্সে। তো সুতরাং যে কোনো বাক্যের ক্ষেত্রেই ইচ্ছা, উইশ আর হোপ, ভার্ব দুটো কোন টেন্সে বসাবো, প্রেজেন্ট টেন্সে বসাবো। সুতরাং বাক্যটা হলো উইশ আর হোপ, ভার্ব হিসাবে নিয়ে আসলাম। এবার কে ইচ্ছা প্রকাশ করছে, যেহেতু বাক্যটাতে বলছে আই ওয়্যার এ বার্ড, তখন আমি ইচ্ছা প্রকাশ করছি। আচ্ছা বলো তো, যদি এখানে হি ওয়্যার এ বার্ড লেখা থাকতো তাহলে ইচ্ছাকে প্রকাশ করছে, কি মনে হয়, হি প্রকাশ করছে? আরে বুদ্ধি খাটাও, হি যদি নিজেই ইচ্ছা প্রকাশ করতো তাহলে সে কি আর নিজেকে হি বলে সম্বোধন করতো? করতো না তো, সে তো নিজেকে আই বলেই সম্বোধন করতো। তাহলে এখানে সাবজেক্টের ঘরে আই থাকুক, হি থাকুক, ইউ থাকুক, রাম থাকুক, শ্যাম থাকুক, যেই থাকুক, ইচ্ছাটা প্রকাশ সবসময় কে করতেছে, আমি। তো সুতরাং এখানে আই বসে আছে, চাই হি বসে আছে, নাকি রাম নাকি শ্যাম, কে বসে আছে, ডাজন্ট ম্যাটার, ইচ্ছা করা যেহেতু, ইচ্ছা প্রকাশ করা যেহেতু বার, ইচ্ছাটা এই বাক্যের মধ্যে প্রকাশ করতেছে সর্বদাকে আই। সাবজেক্ট পাই গেলাম কি, আমি।
আমি কোন কাজ করছি? উইশ করা বা হোপ করা, দুটোর মধ্যে যে কোনো একটা। এবার কার কাছে বা কাকে, কাকে দিয়ে ইচ্ছা প্রকাশ করা যায় নাকি? প্রশ্ন করা যায়? হয় না। কিন্তু কি ইচ্ছা প্রকাশ করছিলাম? করা যায়? যায় কি যায় না? কি ইচ্ছা প্রকাশ করেছিলাম কেউ বলতে পারবে? পাখি হওয়া, গাড়ি থাকা, বাড়ি থাকা, বাঘ হওয়া, শক্তিশালী হওয়া, এই সম্পূর্ণটাই আমার ইচ্ছা ছিল, তাই না? শুধুমাত্র এই বার্ড, একটা পাখিকে ইচ্ছা প্রকাশ করিনি, একটা পাখিকে আশা করিনি, একটা পাখি হওয়াকে আশা করেছি। তার মানে এই হওয়া ভার্বটা আমার কার মধ্যে ঢুকবে? অবজেক্টের মধ্যে ঢুকবে, ঢুকবে কি না? কিন্তু অবজেক্টের মধ্যে যদি হওয়া ভার্ব ঢোকে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দ্বিতীয় আরেকটা ভার্ব কার ভেতরে ঢুকে যাচ্ছে? অবজেক্টের ভেতরে ঢুকছে। কিন্তু আমি তো অলরেডি একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করে ফেলেছি, মনে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে? তাহলে এই ভার্বটাকে যদি বাক্যে বসাতে হয়, তাহলে আর আমি ফাইনাইট আকারে বসাতে পারবো না, সেটাকে আমি কোন আকারে বসাতে হবে? ইনফাইনাইট আকারে বসাতে হবে। এবার ইনফাইনাইটের কটা আকৃতি? দুটো আকৃতি। একটা কি ভার্ব প্লাস আইএনজি, আর একটা টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম। আগের ভিডিওগুলো দেখে এসেছি নিশ্চয়ই। তো সেই দুটো ভার্ব আকৃতি যখনই আমি দেখলাম আমার কাছে আছে, আমার বসানোর পদ্ধতিটা কি যেন ছিল? আমি ইনফাইনাইট ভার্বের কাজটাকে ফাইনাইট ভার্বের কাজের সাথে তুলনা করব। যদি আগে বা একসাথে হয় ইনফাইনাইট ভার্বের কাজটা, তাহলে পরে ভার্ব প্লাস আইএনজি আকার বসবে। আর যদি দেখি ইনফাইনাইট ভার্বের কাজটা পরে হবে, তাহলে পরে বসবে টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। চিন্তা করে দেখো, ভেবে বলো, তুমি আগে আশা করবে নাকি আগে পাখি হবে? নিশ্চয়ই আগে আশা করবো, তারপরে না হব। হওয়ার কথা তো পরে, এখনো হই নাই বলেই আশা করছি, তাহলে হওয়া কাজটা পরেই হবে নিশ্চয়ই। তাহলে হওয়া কাজটা যদি পরে হয় এবং সেটাই আমার ইনফাইনাইট ভার্ব, তার মানে নিশ্চয়ই ভার্বের কোন আকারটা বসবে? ইনফাইনাইট ভার্বের টু প্লাস ভার্বের অরিজিনাল আকার। তাহলে আমি টু লাগালাম, ভার্বটা কি ছিল? ওয়্যার, মানে বি ভার্ব, তাহলে তার অরিজিনাল আকারটা কি? টু বি। এবার কি হতে? ইনফাইনাইট ভার্বের অবজেক্ট, যেমন ভার্ব, ইনফাইনাইট ভার্ব কি হতে? একটা পাখি হতে। সুতরাং সেই হিসেবে কি হবে? আ ভার্ব। আর এই ইনফাইনাইট ভার্ব আর ইনফাইনাইট ভার্বের অবজেক্ট, এই পুরোটা মিলে এক ফাইনাইট ভার্বের কি তৈরি করেছে? ফাইনাইট ভার্বের অবজেক্টকে তৈরি করেছে। ব্যয় বিশ্লেষণটা কেমন? আশা করা। কে আশা করে? আমি। কি আশা করি? পাখি হওয়া। সম্পূর্ণটা আমার কি হিসেবে কাজ করতেছে? ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। এইটুকু কি বুঝতে পারো না পারো না? আশা করি বুঝতে পারো। তাহলে আমরা ইফ আই ওয়্যার এ বার্ডের থেকে নতুন একটা বাক্য পেলাম, আই উইশ টু বি এ বার্ড, অথবা আই হোপ টু বি এ বার্ড। দেখো মানে দুটো কিন্তু অলমোস্ট একই। এবার বলবে স্যার ইফটা কোথায় গেল? কেন ইফ? এই যে উইশের মধ্যে ইফ প্রকাশিত হয়ে গেছে। যেরকম প্লিজটাকে আমরা রিকোয়েস্ট দিয়ে প্রকাশ করে দিয়েছিলাম, তো সেই কারণে প্লিজটাকে আর নতুন বাক্যের মধ্যে ব্যবহার করিনি। একই রকমভাবে ইফটাকে উইশ, এটাকে তো আশা করার জন্যই প্রকাশ করা হচ্ছে, তাহলে ইফটাকে উইশ অথবা হোপ দিয়ে আমি কী করে দিয়েছি? প্রকাশ করে দিয়েছি। তো স্বাভাবিকভাবে ইফটাকে আর বাক্যের মধ্যে, এই বাক্যের মধ্যে লেখার দরকার নেই। এবার আমি নতুন সাবজেক্ট, নতুন বার, নতুন অবজেক্ট পেয়ে গেছি। যেই পেয়ে গেলাম, এবার আমি কি করব? এসবিও আকারে সাজাবো। দেখলাম এসবিও আকারে সাজানোই আছে, তার মানে আমার পরের কাজটা কি? ওপিপিএস। মানে নিয়ম আমার চেঞ্জ হচ্ছে না, ভয়েস চেঞ্জের। কি দাঁড়ালো? টু বি এ bird object wished অথবা hoped by me। অক্সিলারি ব্যবহার করতে হবে। অক্সিলারি হিসেবে কোন আকারে বসাবো? কোশ্চেনের বাক্যে। এখন তোমার কোশ্চেন এটা না এটা? এটা, তাই না? কারণ এই বাক্যের এবার আমি কি করতেছি? প্যাসিভ স্ট্রাকচার দিচ্ছি, তাই তো? তাহলে এই বাক্যটার প্যাসিভ স্ট্রাকচার হলে কি হবে? বি ভার্ব প্রেজেন্ট আকার বসে আছে, তাহলে বি ভার্বের কোন আকার বসবে? প্রেজেন্ট আকার। সুতরাং ইজ উইশড, অক্সিলারি হিসেবে বি ভার্বের কথা চিন্তা করব। তাহলে বাক্যটা দাঁড়ালো বি এ বার্ড ইজ উইশড বাই মি। অ্যান্সার বোঝা যায় নাকি যায় না? আশা করি বোঝা গেছে। এবার এই একই ধরনের বাক্য যদি আমরা হ্যাভ ভার্ব দিয়ে নিই, সেম, তাহলে বাক্যটা কি হবে? ইফ, আশা করি দেখা যাবে, ইফ আই হ্যাড এ কার। বাক্যটা এটা, ইফ আই হ্যাড এ কার। এই বাক্যটা দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে, তাহলে সরাসরি ওপিপিএস প্রয়োগ করলে পরে এই অবস্থা হবে, মানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে সরাসরি ওপিপিএস আমি প্রয়োগ করতে পারবো না। তাহলে বাক্যটাকে আমাকে কি করতে হবে? নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, নতুন অবজেক্ট নিয়ে আসতে হবে। নিয়ে আসলে কি হবে? আই উইশ টু হ্যাভ এ কার। একবারে বললাম আমি, নিশ্চয়ই বুঝতে পারতেছ। টু হ্যাভ ইনফাইনাইট ভার্ব আকারে ব্যবহার করলাম।
তাহলে এটা আমার সম্পূর্ণটা কি দাঁড়ালো? টু হ্যাভ এ কার অবজেক্ট, ওপিপিএস প্রয়োগ করো, দাঁড়ালে কি হবে? টু হ্যাভ এ কার ইজ উইশড বাই মি। নিশ্চয়ই বুঝতে পারতেছি। তাহলে সোজা সাপটা নিয়ম, আমি যখনই ওপিপিএস সরাসরি প্রয়োগ করতে পারছি না, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে নতুন সাবজেক্ট, নতুন বার বা নতুন অবজেক্টকে কী করতে হবে? খুঁজে বের করার চেষ্টা করতে হবে। যে মুহূর্তে নতুন সাবজেক্ট বা অবজেক্ট পেয়ে গেলাম, আমার বাক্যটা আমার সামনে রেডি থাকবে, তাকে আমাকে ওপিপিএস প্রয়োগ করে অক্সিলারি হিসেবে বিভার্বকে প্রয়োগ করতে হবে। খেয়াল করে দেখো, আমার কিন্তু ভয়েস চেঞ্জ করার নিয়মটা এক ফোঁটাও চেঞ্জ হয়নি, সেই নিয়ম একই নিয়ম আছে। ভয়েস চেঞ্জ আমি একই পদ্ধতিতে করছি। হ্যাঁ, যে বাক্যটাকে আমি সরাসরি করতে পারছি না, তার জন্য নতুন একটা বাক্য তৈরি করতে হচ্ছে, সেটা আমি মিনিং থেকে তৈরি করতেছি। তো মিনিং দিয়ে যখন তুমি বাক্যটা তৈরি করবা, মনে রাখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে বাক্যটা নতুন করে তৈরি করতে হতে পারে, অথবা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও তোমাকে বাক্যটা নতুন করে তৈরি করতে হতে পারে। কোন অপটেটিভ? আশামূলক বাক্য। প্রার্থনামূলকের জন্য তো দরকারই নেই, সেটা ভেরি ইজি, অ্যাসার্টিভের মতনই, খালি ওটাকে নিজের জায়গায় নিয়ে এসে ভয়েস চেঞ্জ করো, আবার মেয়ে মোরালটাকে কী করো? সামনে নিয়ে চলে যাও, ঝামেলা শেষ। কিন্তু আশামূলক বাক্যের ক্ষেত্রে তোমাকে কি চিন্তা করতে হবে? তোমাকে চিন্তা করে নিতে হবে যে এই বাক্যটাকে সরাসরি ওপিপিএস প্রয়োগ করলে পরে মানেটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমি সরাসরি ওপিপিএস প্রয়োগ করতে পারছি না, তখন আমাকে নতুন সাবজেক্ট, নতুন বার, নতুন অবজেক্ট নিয়ে আসতে হবে। আশা করি আমার কথাটা বোঝা গেছে। যদি কারোর এখনও অসুবিধা থেকে থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক মি। তো আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। কিন্তু না বুঝে, পদ্ধতিটা না বুঝে কাজ করার চেষ্টা করবে না, তাহলে পরে সমস্যায় পড়তে যাচ্ছ। ওকে, সো ফাইন। আমাদের অপটেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের সম্পর্কে এর চাইতে বেশি আর কিছু বলার নেই। আজকে আমরা একই সঙ্গে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জটাও করে নেব। কারণ আমাদের আর দুটো জিনিস বাকি থাকবে, তিনটা হয়ে গেছে, আর দুটো বাকি থাকবে। তার মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা খুব ছোট্ট অংশ, সেটাকে নিয়ে আমরা কাজটা করে নিই। এটা আশা করি বোঝা গেছে। রিপিটেডলি ভিডিওটাকে দেখে, কথাগুলোকে শুনে মনে রাখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে পরে অসুবিধা আর থাকবে না। আমরা চলে আসছি নেক্সট সেন্টেন্স, যে সেন্টেন্সটার নাম কি? নেক্সট বলতে পরপরই আমাকে পড়তে হবে তা তো ব্যাপার নেই, আমরা একটা নির্দিষ্ট নিয়মে এগোচ্ছি যাতে আমাদের সোজা জিনিসগুলোকে একবারে শেষ করে দিই। যেটা সম্পূর্ণটাই একটা ভিডিও লাগবে, সেটার জন্য আমরা পরের ভিডিওটা আপলোড করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স এই কারণে, কারণ ওখানে ছোট্ট বিষয় নিয়ে আলোচনা আছে। বিষয়টা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বাক্যগুলোকে জেনারেলি কিভাবে তৈরি হতে দেখতে পাওয়া যায়? বাক্যগুলোকে তৈরি হতে দেখতে পাওয়া যায় এইভাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছি সবাই। বাক্যটা কি? হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। আশা করি দেখতে পাচ্ছি। তাহলে এই যে হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এই বাক্যটার মধ্যে আমি দেখতে পাচ্ছি বাক্যটার মধ্যে শুরুতে একটা ইন্টারজেকশন বসে আছে। পড়ছিলাম আমরা পার্টস অফ স্পিচের আলোচনা করার সময় ইন্টারজেকশন নিয়ে কথা বলেছিলাম। একটা এমন এক ধরনের শব্দ যার নিজস্ব কোনো মানে নেই, খালি মুখ দিয়ে উচ্চারণ করার ভঙ্গিমার উপর ডিপেন্ড করে এদের মানেগুলো কি হয়? নির্ধারিত হয়। তাহলে এই হুররা শব্দটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য সর্বদা কী হবে? ব্যবহৃত হবে। কেন? কারণ সেটাতে মনের একটি আকস্মিক অনুভূতিকে আমরা কি করব? অনুভব করতে পারব। এবং এই বাক্যগুলোকে যখনই আমাকে দেওয়া হবে এক্সক্লেমেটরি বাক্য, তখন আমরা এই জাতীয় বাক্যের মধ্যে এই হুররা জাতীয় ইন্টারজেকশনগুলোর ব্যবহার লক্ষ্য করার কারণে আমরা বুঝতে পারবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ ইন্টারজেকশন থাকা মানেই সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্যটাকে লেখার দুটো ভঙ্গিমা আছে। এক, যেরকমভাবে আমি লিখেছি, ইন্টারজেকশন, তারপরেই মার্ক অফ এক্সক্লেমেশন, বাক্য একটা, তারপরে বসছে কি? ফুল স্টপ। হয় তুমি এভাবে লিখতে পারো, অথবা তুমি ইন্টারজেকশনের পরে কমা দিতে পারো, দিয়ে বাক্যের শেষে গিয়ে এই মার্ক অফ এক্সক্লেমেশনটাকে বসাতে পারো। কিন্তু আমি বলবো এই পদ্ধতিতে না লিখে যেটা আগে লিখেছিলাম সেই পদ্ধতিটাকে ব্যবহার করাটা বেশি ভালো। তার কারণটা কি? তার কারণ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স খুব বেশি প্র্যাকটিস করি না বা লিখি না। তো যার ফলে আমাদের লেখার একটা অভ্যাস তৈরি হয়ে যায় বাক্য শেষ হলে পরে ফুল স্টপ দেওয়া।
যদি তুমি এখানে আগে কমা দাও এবং পরে গিয়ে যদি মার্ক অফ এক্সক্লেমেশন দিতে ভুলে যাও, তাহলে পাংচুয়েশন না ভুল থাকার কারণে তোমার বাক্যটাকে ভুল হিসেবে গণ্য করা হয়। যাতে সেই জাতীয় ঝামেলার থেকে এড়িয়ে যাওয়া যায়, ভিতরে আমি ভুলে যেতেই পারি কারণ এটা আমার বেশি লিখি না, কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে যাই তো মার্ক অফ এক্সক্লেমেশন তো আরও কম ব্যবহৃত হয়, তাই না? তো সেই জন্য এই মার্ক অফ এক্সক্লেমেশনটাকে ইন্টারজেকশনের পরেই লাগিয়ে দাও, ঝামেলা শেষ। তারপরে যে বাক্যটা থাকবে তারপরে একটা কি বসাও? ফুল স্টপ। কেন ফুল স্টপ? কারণ এই ইন্টারজেকশনের পরে যে বাক্যটা থাকবে সেটা সর্বদা কিন্তু এস বি ও আকারের থাকবে, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, হ্যাঁ কি না? উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে তৈরি করার জন্য তোমার কিসের প্রয়োজন? এক হচ্ছে ইন্টারজেকশনের দরকার, আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দরকার। তাহলে বাক্যের শুরুতে একটা ইন্টারজেকশন থাকে, তারপরে একটা অ্যাসার্টিভ থাকে, শেষ। অথবা একটা অ্যাসার্টিভ থাকলো, তারপরে একটা বাক্যের শেষে একটা ইন্টারজেকশন থাকলো, বা ইন্টারজেকশনটা বাক্যের মাঝখানে বসানো থাকলো। কিন্তু দুটো জিনিস দিয়ে তৈরি হবে, একটা ইন্টারজেকশন আর একটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই জাতীয় বাক্যের যখন তোমাকে ভয়েস চেঞ্জ করতে বলবে তখন তোমার করণীয়টা কি? কীভাবে করবে? সবচেয়ে সোজা, একেবারে সোজা। সেটা কি? ইন্টারজেকশনের যেহেতু কোনো মিনিং নেই, এটা জাস্ট একটা মনের অনুভূতিকে প্রকাশ করে, তাহলে এর আর কোনো চেঞ্জেস থাকছে না। তাহলে একে যেখানে বসেছিল তাকে সেখানেই কি করে রাখো? বসায় রাখো, বসায় রাখো। এরপরে যেটা বাদ বাকি থাকলো সেটা কি থাকলো? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তো আমরা অলরেডি করে এসেছি, কোথায়? ফার্স্ট দিন, তাই না? ফার্স্ট আলোচনাটা। তো সেই বাক্যের ভয়েস চেঞ্জ তো আমরা করতে জানি, তো করে দেবো। এসবি আকারে অলরেডি সাজানো আছে, আমি ওপিপিএস প্রয়োগ করব। ওপিপিএস প্রয়োগ করলে বাক্যটা কি দাঁড়াবে? দ্য ম্যাচ হ্যাজ বিন ওয়ান বাই আস। এই যে আমার ও, এই যে আমার পি, এই যে আমার পি, এই যে আমার এস। উই এর অবজেক্টিভ ফর্ম আস, ওই যে বসে আছে, প্রোনাউনের চ্যাপ্টারে করে এসেছিলাম আমরা। উই এর অবজেক্টিভ ফর্ম, অবজেক্টের ঘরে বসতে পারে, উইটা কোন আকারে বসবে? আস আকারে বসবে, বসিয়ে দিয়েছি। আর তার আগে দেখতে পাচ্ছি কি? অক্সিলারি ভার্ব। কোন ভার্বকে অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে? বি ভার্বকে। কোনো চেঞ্জ নাই, একই নিয়ম। বি ভার্বের কোন আকারে বসছে? কোয়েশ্চেনে দেওয়া ভার্বের আকার অনুযায়ী এখানে কি আকারে বসে আছে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, তো সেই জন্য আমি বি ভার্বের পাস্ট পার্টিসিপল। তার আগে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এর আগে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। উই ছিল সেই জন্য হ্যাভ আছে, আর এখানে দ্য ম্যাচ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কে বসছে? হ্যাজ বসছে। সেম পদ্ধতি, কোনো নিয়মের চেঞ্জ নাই, খালি আমাকে চিনে নিতে হবে কোনটা কোন ধরনের বাক্য। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাটা ইজ মোর ইজি কার তুলনায়? এর আগের বাক্যটার তুলনায়, তাই না? তাহলে আমি কোনোটাকেই কঠিন বলছি না। বেসিক নিয়মটা যদি আমাদের ভালো মতন চর্চাটা থাকে, আমি আজকের যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটা বহুদিন পরে, প্রায় মাসখানেক পরে ভিডিও আপলোড করতে যাচ্ছি। বিগত কয়েকদিন খুব অসুবিধার মধ্যে থাকার কারণে, এই মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, লকডাউন পিরিয়ডে স্কুলের ক্লাস চলতে থাকার কারণে এই ভিডিওগুলো আমি আপলোড করে উঠতে পারছিলাম না। তো আজকে বেশ কিছুদিন পরে আপলোড করছি। একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ এতদিন ধরে আমরা যে প্র্যাকটিসটা করে এসেছি এই দুটো পার্টে, ভয়েস চেঞ্জের শুরু, এইটা খুব ভালো মতন বুঝে গিয়ে থাকলে পারে এই জিনিসগুলো করতে আর বেশি দিন সময় লাগে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দুটো সেন্টেন্সের একসঙ্গে ভয়েস চেঞ্জ করার পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে আশামূলক, প্রার্থনামূলক। প্রার্থনামূলকের ক্ষেত্রে মেয়ে মোরালটাকে তার অরিজিনাল জায়গায় নিয়ে আসো, ওপিপিএস প্রয়োগ করো, বিভার বসাও, অক্সিলারি ভার্ব বিভার বসাও, তারপরে মেয়ে মোরালটাকে আবার তার নিজস্ব জায়গায় থেকে সরিয়ে সাবজেক্টের ঘরে আগে নিয়ে যাও। অপটেটিভ প্রার্থনামূলকের ভয়েস চেঞ্জ হয়ে যায়। আশামূলকের ক্ষেত্রে তুমি সরাসরি ওপিপিএস প্রয়োগ করতে পারবে না, আর যখনই সরাসরি ওপিপিএস প্রয়োগ করতে পারবো না তখন আমি নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, নতুন অবজেক্ট নিয়ে আসবো। যে বাক্যটা পাবো সের মধ্যে থেকে এসভিও খুঁজে নিয়ে এসভিও আকারে সাজিয়ে দেখো, অটোমেটিক লেখা থাকবে, তারপরে ওপিপিএস প্রয়োগ করো, অক্সিলারি হিসেবে বি ভার্বের ব্যবহার করো, শেষ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারজেকশন থাকবে, ইন্টারজেকশনটার কোনো চেঞ্জেস থাকবে না, কারণ নিজস্ব কোনো মানে নেই, কোনো চেঞ্জেস নেই। তারপরে যে বাক্যটা থাকলো সেই বাক্যটার মধ্যে আমি দেখতে পেলাম যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে নিয়মে আমি ভয়েস চেঞ্জ করে এসেছি সেই একই নিয়মে আমি কী করলাম? ভয়েস চেঞ্জ প্রয়োগ করলাম। আমার টোটাল বাক্যটা কিসের ভয়েস চেঞ্জ হয়ে গেল? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এইটুকু জিনিস তোমাদেরকে ভালো মতন চর্চা করতে হবে। আবার এর পরের দিন এর পরের পার্টটাকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, এবং সেই ভয়েস চেঞ্জটাতে আমাদের সম্পূর্ণ একটা ভিডিও শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য প্রয়োগ করা থাকবে। অল দ্য বেস্ট। আশা করি ভিডিওটা বুঝতে পারবো, না বুঝলে আবার বলছি, কমেন্টস করো, জিজ্ঞেস করো, হোয়াটসঅ্যাপে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলোকে ক্লিয়ার করা। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।